স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি তাসনিম জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম। সিকিম, দার্জিলিং বা নেপাল নয়, দেশের মাটিতে পা রেখেই দেখা মিলছে হিমালয় পর্বতের কাঞ্চনজঙ্ঘা হিমালকে। পঞ্চগড় আর ঠাকুরগাঁওয়ে তাই বাড়ছে পর্যটকদের ভিড়। খবরে এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের বিচার বিভাগে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার চূড়ান্ত রায়ের 21 বছর পরেও সেই রায়ের 12 দফার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি। সেজন্য হতাশা প্রকাশ করেছেন সিনিয়র আইনজীবীরা। নির্দেশনাগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে বিচার বিভাগ সম্পূর্ণ প্রভাব মুক্ত বলেই মনে করেন আইনমন্ত্রী সহ কোনো আইনজীবী। তবে অন্যতম সুপারিশ বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার রিট মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে চূড়ান্ত রায় হয়েছিল 1999 সালে। 1994 সালে সেই মামলাটি করেছিলেন জেলা জজ ও জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাজদার হোসেন। তিনি এখন অবসরে রয়েছেন। রায়ের 8 বছর পর 2007 সালে মূল নির্দেশনাটি বাস্তবায়ন করে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল, কিন্তু আনুষঙ্গিক বিষয়গুলোতে এবং অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে নির্দেশনাগুলো এখনও কার্যকর করা হয়নি। এর ফলে মামলার জট বা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানো সম্ভব হয়নি বলে মনে করেন আইনজীবীরা। সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা এখন প্রায় 33 লাখ। আজকে সবচেয়ে যেটা বড় প্রয়োজন, যেটা বারবার আমরা বলে এসেছি, সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় দেওয়া হোক। এটা না দেওয়া পর্যন্ত রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, প্রশাসনিক হস্তক্ষেপ নিম্ন আদালতের সঙ্গে উপরে অবশ্যই থাকবে। তবে বিচার বিভাগ সম্পূর্ণ প্রভাব মুক্ত দাবি করে সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তার দায় রাষ্ট্র এবং নাগরিকের। তো এই নির্দেশনাগুলো বাস্তবায়ন একটা চলমান প্রক্রিয়া। বিচার বিভাগ যেন সম্পূর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের তথা আমাদের সকল নাগরিকদের। তবে আইনমন্ত্রী বলছেন, মাজদার হোসেন মামলার রায়ের 12 নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন করেছে এই সরকার। যা বাকি রয়েছে তাও বাস্তবায়ন করবে এই সরকারই। প্রায় সবগুলি আমরা বাস্তবায়ন করার পর্যায়ে আছি। কিছু বাস্তবায়িত হয়ে গেছে, যেগুলি বাস্তবায়িত বাকি আছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে। এই রায়ের সবচেয়ে বেশি বাস্তবায়ন এই সরকারি। বলেন, বিশ্বের কোনো গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক দেশেই বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নেই। অধস্তন আদালতের বিচারক নিয়োগ সংক্রান্ত যে ব্যবস্থা বিদ্যমান রয়েছে বিচার বিভাগের জন্য সেটাই ভালো বলেও মনে করেন তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রায় 2.5 বছর আগে নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলায় হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার জনি, চালক জামাল হোসেন ও তার সহকারী ফয়সাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও উচ্চ আদালতে আপিল করার কথা জানায় আসামি পক্ষ। দ্রুত রায় কার্যকরী দাবি জানিয়েছে পায়েলের পরিবার। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের বিবিএ শিক্ষার্থী পায়েল হত্যা মামলার রায় ঘোষণার জন্য সকালে 3 আসামিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা 12:15টার দিকে তাদের আদালতে তোলা হয়। এরপর আসামি হানিফ পরিবহনের সুপারভাইজার জনি এবং চালক জামাল ও তার ভাই বাসটির সহকারী ফয়সালের উপস্থিতিতে রায় পড়া শুরু করেন বিচারক। রায়ে দণ্ডবিধির 302 ধারায় প্রমাণিত হওয়ায় সুপারভাইজার ও চালককে মৃত্যুদণ্ড দেন আদালত, আর সহকারীকে দেন যাবজ্জীবন কারাদণ্ড। রাষ্ট্রপক্ষ যেহেতু মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে, রাষ্ট্রপক্ষ যে সাজা প্রদান করছেন
মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা, বাংলাদেশের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করছেন, সেহেতু রাষ্ট্রপক্ষ এই মামলা পরিচালনা করে অত্যন্ত সন্তুষ্ট এবং সেটা ন্যায় বিচার পেয়েছে বলে আমি মনে করি। এদিকে ন্যায় বিচার না হওয়ার উচ্চ আদালত আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। আসামি পক্ষ মনে করে ন্যায় বিচার পায়নি বিজ্ঞ আদালতে, তাই এই রায়ের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আসামি পক্ষ পরবর্তীতে আপিল করবে। রায়ের প্রতিক্রিয়ায় দ্রুত সাজা কার্যকরের দাবি জানান স্বজনরা। আর আমি চাই দ্রুত যেন সেটা কার্যকর, রায় কার্যকর হয়। আমার চাই যে উচ্চ আদালত এই রায়টা দ্রুত কার্যকর করবে, রায়তে আমরা সন্তুষ্ট। 2018 সালের 21 জুলাই রাতে দুই বন্ধুর সাথে হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন পায়েল। নিখোঁজের 2 দিন পর মুন্সিগঞ্জ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় নিহত আসাদের মা, বোন ও ভাগ্নের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার কিশোরগঞ্জের 5 নম্বর আমল গ্রহণকারী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল নূর এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার 4 আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এছাড়া একই আদালতে প্রধান আসামি দিন ইসলাম 3 জনকে হত্যা করেছে বলে 164 ধারায় জবানবন্দি দেয়। তিস্তা নদীর 2 তীরে 230 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হয়েছে। তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন নদী তীরবর্তী হাজারো মানুষ। তারা তিস্তা নদীর সুরক্ষায় খনন ও 2 তীরে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান। রেজাউল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। তিস্তা নদী রক্ষায় রোববার সকাল 11টায় নদীর 2 তীরে 230 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনের আয়োজন করে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ নামে একটি সামাজিক সংগঠন। এই কর্মসূচি শুরু হয় তিস্তা নদীর প্রবেশমুখ নীলফামারীর পশ্চিম ছাতনাই 0 পয়েন্ট থেকে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ঘাট পর্যন্ত। এতে অংশ নেন নদী তীরবর্তী হাজারো মানুষ। এই সময় বক্তারা জানান, নদীর 2 তীরে বন্যা ও ভাঙনের হাত থেকে মুক্তি চায় নদীর তীরবর্তী মানুষ। তিস্তা নদীর সুরক্ষা, 2 তীরের বন্যা ও ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত লোকজনের ক্ষতিপূরণের দাবিও জানান তারা। আমরা চাই নদীর শাসন, নদী কিনারে বান্ধা দেখ, যাতে আমার বাড়ি ঘর জমি টমি যাতে না ভাঙে। নানা কৃষি ফসল ফলাই দিয়ে পারি, এই জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন। তিস্তা রক্ষায় যে 8.5 কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবিও জানান সংশ্লিষ্টরা। এই মানববন্ধন যদি বাস্তবায়িত হয় তাহলে 2 তীরের মানুষের দুঃখ দণ্ডনা দূর হবে এবং তিস্তাকে ব্যবহার করে বহুমুখী ব্যবহারের মধ্য দিয়ে আমাদের অর্থ অঞ্চলের অর্থনৈতিক একটা সমৃদ্ধি সৃষ্টি হবে। মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অভিন্ন পানি চুক্তি নদী খনন করলেই তিস্তাকে বাঁচানো যাবে, এমন অভিমত নদী বিশ্লেষকদের। নদী খনন, 2 পার সংরক্ষণ এবং তিস্তার সঙ্গে যে শাখা নদী আছে সেই শাখা নদী খনন করে তিস্তার সেই যৌবনে আমরা তিস্তাকে নিয়ে আসতে চাই এবং পাশাপাশি শুষ্ককালে পানি প্রাপ্তির জন্য তিস্তা চুক্তিটাও আমাদের জরুরি। তিস্তা নদী বাংলাদেশ অংশে 115 কিলোমিটার প্রবাহিত। এই অংশে প্রতি বছর বন্যা আর ভাঙনে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে করোনার 2য় ঢেউ মোকাবেলায় প্রত্যেক বন্দরে কোভিড পরীক্ষা এবং বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নিশ্চিত করতে বলেন সরকার প্রধান। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। যুব সমাজকে স্বনির্ভর করতে এবং তাদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রতি বছর উদযাপন করা হয়ে থাকে জাতীয় যুব দিবস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের যুব দিবসের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু যুব দিবস। এবছর দৃষ্টান্তমূলক অবদান রাখায় 21 যুবক এবং 5 সংগঠনকে দেয়া হয় পুরস্কার। দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তি খাতে যুব সমাজের কর্মসংস্থানের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। বলেন, এ খাতে ফ্রিল্যান্সারদের জন্য স্বীকৃতির ব্যবস্থা করছে সরকার। কোথায় চাকরি পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরো 10 জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব,
এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব, আমার মধ্যে সেই শক্তিটা আছে, সেই শক্তিটা আমি কাজে লাগাবো। এই চিন্তাটা মাথায় যেন থাকে আমাদের যুবকদের। আমরা তো বিরুদ্ধ হয়ে গেছি, আমাদের তো সময় শেষ, কিন্তু যুবকরাই তো আসলে দেশের প্রাণ সঞ্চার করবে। আলোচনায় উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনার সংক্রমণের কথা উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। আবারও এখন সময় এসে গেছে, এখন থেকে বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাসটা ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে, কারণ আমার দেশের মানুষকে তাদের সুরক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমি আশা করি সেটা আপনারা করবেন। প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে 21 প্যাকেজে প্রণোদনা দিয়েছে সরকার। অর্থনীতিটা স্থবির না হয় সেদিকে লক্ষ্য রেখেই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনাকালে একদিকে চাকরি নিয়ে সংশয়, অনিশ্চয়তা, অন্যদিকে সুখবর মিলছে না চাকরির নতুন বাজারে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে এক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিতে তরুণেরা। তাই করোনা পরবর্তী বাস্তবতার সাথে খাপ খাওয়াতে কারিগরি প্রশিক্ষণ ও তরুণদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন করে দক্ষ জনবল তৈরির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কাপুজামান। দেশে চাকরি খোঁজার অন্যতম বড় অনলাইন পোর্টাল বিডি জবসের হিসাবে করোনাকালে গত এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি কমেছিল চাকুরির বিজ্ঞাপন। যদিও স্বাভাবিক সময়ের তুলনায় এখন 80% পর্যন্ত বিজ্ঞাপন আসছে, তবে শিক্ষিত যুবকদের পছন্দসই কাজের সুযোগ এখনও দুর্লভ। আমরা দেখেছি যে গত 4-5 বছর ধরেই আমাদের দেশে একটা বড় সমস্যা, আমাদের যারা বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজ থেকে যারা পাশ করছে তাদের জন্য কিন্তু এনাফ চাকরি আমাদের এই শ্রমবাজারে নেই। তো সেটি একটি আসলে লং টার্ম প্রবলেম। বিশ্বব্যাংক গোষ্ঠীভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন IFCর সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায়, কোভিড-19-এর কারণে দেশের অতি ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত 37% লোক বেকার হয়েছেন। আর শ্রমিক সংগঠনগুলোর মতে করোনার কারণে পোশাক খাতের 1 লাখের বেশি কর্মী কাজ হারিয়েছেন। যদিও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস বলছে এই সংখ্যা আরও বেশি, 3 লাখের মতো। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO জানিয়েছে, করোনা মহামারীর কারণে সবচেয়ে ঝুঁকিতে তরুণ প্রজন্ম। 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে প্রায় 25%ই বেকার হয়েছেন, যা মোকাবেলায় তরুণদের জন্য বিশেষায়িত কর্মসূচি নেয়ার তাগিদ বিশ্লেষকদের। প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি, এটা যেন কর্মসংস্থানবিহীন না হয় এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। সুযোগটাকে সদ্ব্যবহার করার জন্য যে দক্ষতা, সেটি কিন্তু আমাদের অনেক তরুণের মধ্যেই নেই। সুতরাং সার্বিকভাবে সরকারের যে ক্ষেত্রে এবং নীতি নির্ধারণের জন্য নতুন করে কিন্তু কর্মপরিকল্পনার ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে। নতুন উৎপাদন প্রক্রিয়া এবং চাহিদা অনুযায়ী শ্রমশক্তিকে দ্রুত প্রস্তুত করতে না পারলে আগামীতে বেকারত্বের হার আরও বাড়তে পারে, এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। চতুর্থ শিল্প বিপ্লবের কারণে যে ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যে ধরনের কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে সেই কাজের ক্ষেত্রের জন্য তরুণদেরকে প্রস্তুত করবার জন্য আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করে, সেটিও জরুরি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুযায়ী 2010 থেকে 2017 সাল পর্যন্ত বছরে গড়ে 9.5 লাখ নতুন চাকরি হয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। তেসরা নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও বাইডেন। স্থানীয় সময় রোববার মিশিগান, আইওয়া সহ 5টি সুইং স্টেটে ঝটিকা সফর করছেন ট্রাম্প। আর বাইডেন ভোটারদের মন জয় করতে যাচ্ছেন আর এক সুইং স্টেট ফিলাডেলফিয়ায়। এরই মধ্যে 2016 সালের মোট কাস্টিং ভোটের 2/3 বেশি আগাম ভোট পড়েছে বলে তথ্য দিয়েছে CNN। আসমাতুল টেস্ট রিপোর্ট। যুক্তরাষ্ট্রে সাধারণত দুই ধরনের ভোটার রয়েছে, একদল লিবারেল বা উদারপন্থী যারা ডেমোক্রেটিক দলকে সমর্থন করে, আরেকদল কনজারভেটিভ বা রক্ষণশীল যারা বরাবরই রিপাবলিকানদের ছায়াতলে থাকে। এই ভোটগুলো সাধারণত নড়চড় হয় না।
তাই সুইং স্টেটের ভোট বরাবরের মতো এবারও বড় ফ্যাক্টর, কেননা এই রাজ্যগুলোর ভোট প্রার্থীদের জয়ে একটি বিরাট ভূমিকা রাখে। তাই তো শেষ মুহূর্তেও পেনসিলভেনিয়া, মিশিগান, ফ্লোরিডা সহ বিভিন্ন দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের কাছে টানতে মরিয়া প্রেসিডেন্ট ট্রাম্প ও বাইডেন। নির্বাচনের আগে রোববার শেষ সাপ্তাহিক ছুটির দিনও তাদের প্রচারণার তালিকার শীর্ষে রয়েছে সুইং স্টেটগুলো। এদিকে পেনসিলভেনিয়ায় শনিবার 4টি র্যালি করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করার অঙ্গীকার করে ভোটারদের কাছে হোয়াইট হাউসের চাবি প্রার্থনা করেন তিনি। জো বাইডেন একজন দুর্নীতিবাজ রাজনৈতিক। বাইডেন জিতলে চীন জিতবে, আর আমরা জিতলে জিতবে পুরো যুক্তরাষ্ট্র। তাই তো আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শেষ মুহূর্তে এসে সুইং স্টেটগুলোয় চষে বেড়াচ্ছেন বাইডেনও। শনিবার মিশিগানে প্রচারণায় তার সঙ্গী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পুরো যুক্তরাষ্ট্রে, বিশেষ করে মিশিগানে সব কমিউনিটির লোক বাস করে। এই দেশে বিশ্বের সবাই স্থায়ী হতে আগ্রহী, এটা ভেবে আমাদের গর্ব হয়। এদিকে 3 নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক প্রায় 9.5 কোটি ভোটার তাদের আগাম রায় দিয়েছেন, যেখানে 2016 সালে মোট ভোট পড়েছিল প্রায় 14 কোটি। আসমাতুলি, নিউজ 24। দর্শক, নির্বাচন সম্পর্কে আমাদের আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিল্ডিং আওয়ার মুভমেন্ট উইথ ইলেক্টেড মেম্বার্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ফাহাদ সোলাইমান। জনাব ফাহাদ সোলাইমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাইছি, কতটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে এবারের মার্কিন নির্বাচন? ধন্যবাদ ভাই। আসলে এবারে নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন। আপনারা জানেন যে আর্লি ভোটিং যেটা হয়েছে, এটা কিন্তু এবার অনেক বছর পর, এটা অনেক ত্যাগের পর এটা এসেছে। সো 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আর্লি ভোটিং এর কারণে এবার ধারণা করা হচ্ছে 90% মানুষ ভোট কাস্ট করবে, যেটা নাকি আমেরিকার হিস্ট্রিতে এত পার্সেন্টেজ ভোট কখনো আগে পড়েনি। এটা ইটস গোনা বি আ হিস্ট্রি। সো আপনি হাড্ডাহাড্ডি লড়াই, যখন 90% ভোট কাস্ট হয়, ডেফিনেটলি ইটস গোনা বি মানে নেক টু নেক আপনার লড়াই হবে বিটুইন জো বাইডেন এন্ড ডোনাল্ড ট্রাম্প। যদিও আমরা একটা দলের সাপোর্টে, যদিও আমরা ডেমোক্রেট, আমরা ইমিগ্রেন্টরা সাধারণত ডেমোক্রেট, বাট তারপরে আমরা বলতে পারি না যে এবার কি হবে। গতবার যেমন 100% শিওর হওয়ার পরে হিলারি ক্লিনটন কিন্তু আসতে পারেনি। সো ট্রাম্পের গেম খেলবে, বিকজ ও যে গেমটা খেলছে সেটা তো আপনারা সবাই জানেন, রেশিয়াল ডিসক্রিমিনেশনটা নিয়েই ও সবসময় কাজ করে, যেটা হোয়াইট সুপ্রিমেসি, এবং এখনো আমেরিকাতে মেজরিটি ইজ হোয়াইট। সো আমরা জানি না যে এত ভোট কাজ করার পর কত পার্সেন্টেজ হোয়াইট সাদা মানুষ বাইডেনকে ভোট দিবে। সো এটা একটা সংশয় থেকেই যায়, কারণ আপনারা জানেন যে ও যেটা নিয়ে কাজ করছে, এটা কিন্তু আমরা রুরাল এরিয়াতে যদি আপনি যান আমেরিকাতে, দেখবেন ওরা কিন্তু খুব কম বুঝে। ওদেরকে যেটা বুঝাবেন, যে ভয়টা দেখাবেন যে তোমাদের পাওয়ার চলে যাচ্ছে, এখানে ইমিগ্রেন্টরা, অন্য জাতি এবং অন্য কালারের মানুষ এখানে ক্ষমতায় চলে আসবে, তাহলে কিন্তু ওরা ভয় পায়। এবং এরা যদি সব ভোট দিতে যায়, ভোট দেয়, তাহলে কিন্তু আবার গেম চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমাদেরকে সাবধানে থাকতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা জানি যে আমাদের অনেক মানুষ নিউ ইয়র্ক থেকে, আমাদের বন্ধু বান্ধব যারা ডিস্ট্রিক্ট লিডার এবং পলিটিশিয়ান যারা আছেন, আমরা যাদের সাথে কাজ করি, আমরা যেভাবে কাজ করি, অনেক মানুষ আজকে পেনসিলভেনিয়া গিয়েছে মোটিভেট করার জন্য। কারণ আমরা সবাই জানি পেনসিলভেনিয়া সুইং স্টেট। অনেকে গিয়েছে নিউ ইয়র্ক থেকে, যে পেনসিলভেনিয়াতে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য ভোট দিয়ে জো বাইডেন এবং কামলা হ্যারিসকে ক্ষমতা আনার জন্য। ধন্যবাদ। ফাহাদ সোলাইমান, ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে বিল্ডিং আওয়ার মুভমেন্ট উইথ ইলেক্টেড মেম্বার্সের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ফাহাদ সোলাইমান জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচন কতটা হাড্ডাহাড্ডি হতে পারে সে সম্পর্কে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাজারে আসার সঙ্গে সঙ্গে দেশের মানুষের জন্য করোনা ভ্যাকসিন আনতে, ভ্যাকসিন তৈরিতে এগিয়ে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে সরকার। দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ভ্যাকসিন বিতরণ নিয়েও পরিকল্পনা করা হচ্ছে, তবে স্বাস্থ্যকর্মী সহ ফ্রন্টলাইন ফাইটাররা অগ্রাধিকার পাবেন। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে বলে জানান মন্ত্রী। বলেন, ভ্যাকসিন কিনতে প্রয়োজনীয় অর্থের যোগানও আছে। এবারে করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,941 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,549টি। এর মধ্যে নতুন শনাক্ত 1,568। এ পর্যন্ত মোট শনাক্ত 4,09,252।
একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৭৯৫ জন। এই পর্যন্ত মোট সুস্থ ৩,২৫,৯৪০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের হার ১ লাখ পার হবার পর যুক্তরাজ্যে আগামী 4 সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ে গেল 1 মাস ধরে প্রবল গতিতে ইউরোপে সংক্রমণের হার বেড়েই চলছিল। এই পরিস্থিতিতে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, গ্রিসের পর এবার ব্রিটেনেও লকডাউনের ঘোষণা দিল সরকার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা ভারত ও ব্রাজিলে সংক্রমণের হার ধীরে ধীরে কমে আসছে। ইসলাম ধর্মের অবমাননা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রোববার দুপুরে ইত্তেফাকুল ওলামা শেরপুর জেলা শাখার আয়োজনে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। পরে সেখান থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে মত প্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্ম নেতার নামে ব্যঙ্গচিত্র প্রকাশকে সমর্থন করে না বিএনপি। একই সঙ্গে এমন ঘটনার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কোনো হত্যাকাণ্ডকেও বিএনপি সমর্থন করে না। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহিষ্ণুতায় বিশ্বাসী বিএনপি মনে করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশ ও সমর্থন করা যেমন ধর্মবিদ্বেষকে উস্কিয়ে দেওয়ার মতো অপরাধ, তেমনি প্রতিবাদের ভাষা হিসাবেও মানুষ হত্যাও গ্রহণযোগ্য নয়। এই সংকট থেকে বেরিয়ে আসার ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার মতো মানবিক ও গণতান্ত্রিক দায়িত্ব পালনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকেই উদ্যোগী হতে হবে, কারণ ঘৃণা ও সন্ত্রাস কোনটাই বিশ্ববাসীর কাম্য নয়। প্রায় ৮ মাস পর আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জাতীয় চিড়িয়াখানার দ্বার। প্রথম দিনে ছিল উপচে পড়া ভিড়, অনেকেই সপরিবারে হাজির হন চিড়িয়াখানায়। কর্তৃপক্ষ বলছে করোনা প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। তবে মাস্ক ব্যবহারে দর্শনার্থীদের কিছুটা আগ্রহ থাকলেও অতিরিক্ত মানুষের চাপে শারীরিক দূরত্ব ছিল উপেক্ষিত। আরও জানাচ্ছেন সজল দাস। এই দৃশ্য রোববার সকালে জাতীয় চিড়িয়াখানার মূল ফটকের সামনের। করোনা প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর খুলছে চিড়িয়াখানা, এমন খবরে পরিবার পরিজন নিয়ে ভিড় করেন অসংখ্য মানুষ। যখন শুনলাম যে আজকে খুলবেই তখন আমরা চলে আসছি। প্রথম দিনে এসে যে এত ভিড় হবে এটা আমি ভাবতে পারিনি। সেদিন এসে দেখি বন্ধ পাইছি, ও অনেক কান্না করছে, আজকে এই জন্য আসলাম। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মাসের প্রথম রবিবার হওয়ায় এদিন বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। দীর্ঘদিন পর খুলল জাতীয় চিড়িয়াখানা, বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। স্বাস্থ্যবিধি রক্ষায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, কিন্তু যে সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন তাতে স্বাস্থ্যবিধি কতটুকু রক্ষা করা সম্ভব হবে এ বিষয় নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। চিড়িয়াখানার বিভিন্ন পয়েন্টে ছিল স্বাস্থ্য সচেতনতার নানা নির্দেশনা। যেখানে টিকিট করবে, যেখানে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকবে, সেই জায়গাকে আমরা লাল মার্কিং করে দিয়েছি 3 ফিট দূরে দূরে। আমরা যখন ঢুকবে থার্মাল স্ক্যানার দিয়ে আমরা দর্শনার্থীদেরকে টেম্পারেচার আমরা পরীক্ষা করছি। যাদের টেম্পারেচার নর্মালের চাইতে হাই তাদেরকে আমরা আইসোলেশনে যাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিনের আবদ্ধ জীবনের বাইরে এসে দিনটিকে উপভোগ করেছে তারা। বাঘ দেখেছি, তারপর হলো বান্দর, তারপরে হরিণ। 2 মাস বাসায় বন্দি ছিলাম, তো আমার এক্সপ্রেশনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। অনেকদিন পরে খোলা পেয়ে আমরা বের হয়েছি ওরে দেখানোর জন্য। করোনা প্রেক্ষাপটে এবছরের মার্চেই বন্ধ হয় চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ। সজল দাস, নিউজ 24, ঢাকা। নিখোঁজের 4 দিন পর সাংবাদিক গোলাম সারওয়ারকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত 8টার দিকে সীতাকুণ্ডের বড় কুমির এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করে। গেল 29 অক্টোবর সকালে চট্টগ্রামের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন সাপ্তাহিক সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম সারওয়ার। মাদকাসক্তদের চিহ্নিত করতে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট শুরুর বিষয়কে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, মাদক নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি সব সংস্থার সদস্যদেরও ডোপ টেস্টের আওতায় আনতে হবে। রোববার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মাদক নিয়ন্ত্রণের ডোপ টেস্ট এই মুহূর্তে করণীয় শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শিশু অধিকার বিষয়ক সংসদীয় কক্কস এবং সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা স্কাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শামসুল হক টুকু। স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার। শিশু, নারী এরা নির্যাতিত হচ্ছে, তারা ব্যবহৃত হচ্ছে অন্যদের দ্বারা, এই মাদক ব্যবসায়ীদের দ্বারা, মাদক সেবকদের দ্বারা অনেক ক্ষেত্রে এরা ব্যবহৃত। এই জন্যই মাদকের এই ডোপ টেস্টের বিষয়টি আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার চালু করতে চাই। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য চট্টগ্রামে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিমা দাবির মোট 8,07,00,000 টাকার 2,920টি চেক হস্তান্তর করা হয়েছে। রিমা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালু করেছে ইলেকট্রনিক ব্র্যান্ড মার্সেল। এর আওতায় মার্সেল টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই রয়েছে 15,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। রোববার রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইনের ডিক্লারেশন প্রোগ্রামে এই ঘোষণা দেওয়া হয়। EMI কিংবা কিস্তি সুবিধায় মার্সেল টিভি কেনার ক্ষেত্রেও নিশ্চিত ছাড়। 1 নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সুবিধা থাকছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের DMD নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু সহ আরও অনেকে। এবারে খেলার খবর। কাল শুরু হচ্ছে বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের 2 দিনের প্রস্তুতি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ গড়াবে সকাল 9:30টায়। জাতীয় দলের স্কোয়াড সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন HP কোচ টবি রাডফোর্ড, যেখানে ভুল ত্রুটি শুধরে বাংলাদেশ দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য যুব বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান পারভেজ ইমনের। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। যুব বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পারভেজ ইমন, যার 47 রানের সুবাদে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছোট ক্যারিয়ারে বড় অর্জন, স্মৃতির পাতায় অনন্য। মিরপুরের একাডেমি মাঠে চলছে হাই পারফরমেন্স দলের অনুশীলন ক্যাম্প। 19 দলের কোটা পেরিয়ে HP ক্যাম্পে ইমন। নতুন মিশনে চোখে পড়ছে পার্থক্য। নয়া কোচ টবি রাডফোর্ডের অধীনে মানিয়ে নেওয়ার প্রত্যয়। ভালোই লাগতেছে, ভালো ভালো টেকনিক শিখাচ্ছে, যেটা আমাদের ফিউচারের জন্য ভালো হবে। তো ওই টেকনিকগুলো নেওয়ার ট্রাই করতেছি। ব্যাটিংয়ের কিছু কাজ করতেছে যে সামনে খেলার, তো ওইগুলোই সবচেয়ে ভালো লাগতেছে এখন। যুব বিশ্বকাপ জয়ের প্রাপ্তির সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার প্রেরণা। দিনকে দিন বড় হচ্ছে জাতীয় দলের খেলার স্বপ্ন। ড্রিম তো আছে ন্যাশনাল টিমে খেলার, তো চেষ্টা করতেছি হচ্ছিল ধাপে ধাপে ওঠার। লাইক এখন HP-তে খেলবো, এরপরে আরও ধাপ আছে এই টিম, তো ওইগুলোতে ধাপে ধাপে ওঠার ট্রাই করবো ইনশাল্লাহ। আসন্ন T20 টুর্নামেন্ট পাখির চোখ করছেন পারভেজ ইমন। এর আগে নজর সোমবার থেকে শুরু হওয়া HP দলের 2 দিনের ম্যাচে। আরিফুল ইসলাম, নিউজ 24। কাঞ্চনজঙ্ঘার খবর জানিয়ে শেষ করব এখনকার আয়োজন। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এখন হিমালয় কন্যা হিসেবে পরিচিত। এই জেলার তেঁতুলিয়া থেকে দেখা যায় বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা। এখানকার বিভিন্ন এলাকা থেকে এবারও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পৃথিবীর 3য় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা। সরকার হায়দারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রতি বছরের মতো সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শীতের আগমনী বার্তার আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম নৈসর্গিক রূপ। এবছরও তার ব্যতিক্রম নয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, যা সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি স্পষ্ট হয়। আবার বিকেলে সূর্যকিরণ যখন তীর্যকভাবে বরফাচ্ছাদিত পাহাড়ে পড়ে, তখন আবারও দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। নীলাকাশে তুষার শুভ্রের মতো ভেসে ওঠা কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন প্রকৃতিপ্রেমীরা। কাঞ্চনজঙ্ঘা যখন পুরোটা দেখা যাচ্ছে এত বিস্তৃতি এলাকা জুড়ে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ঘুরে এসে দেখার আসলে অনুভূতিটা অন্যরকম। একটু পরপর যে রং এটার চেঞ্জ হচ্ছে। বাংলাদেশি হয়ে আমাদের এখানে এসে তেঁতুলিয়া আমাদের সর্ব উত্তরের উপজেলা হিসেবে আমাদের এখানে আসা উচিত। জেলা প্রশাসক জানিয়েছেন, গেল কয়েকদিন ধরে আকাশ পরিষ্কার থাকায় ডাকবাংলো সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে দেখা যাচ্ছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গের অপরূপ সৌন্দর্য। বাংলাদেশের একটি কর্নার থেকে অন্য দেশের একটি পর্বত শৃঙ্গ দেখা যাবে। আমার মনে হয় যে তারা আকৃষ্ট হবেন এবং তারা আসবেন। পর্যটকদের নিরাপত্তা সহ সব ধরনের সহযোগিতা করছে ট্যুরিস্ট পুলিশ। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটক আসতেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বদা নিয়োজিত আছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল রাত 10টার সংবাদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।